মুখার্জি। আজকে তোমাদের ইন্ডিয়ান পলিটির আমি পার্ট 2টা করাবো। অর্থাৎ আগের দিন আমি তোমাদের পার্ট 1 কিছু বলেছিলাম যে আমাদের ভারতের সংবিধান টোটাল 25টা পার্ট রয়েছে, বর্তমানে 12টা শিডিউল রয়েছে এবং আর্টিকেল 495 এর উপরে রয়েছে। তো ভারতবর্ষের সংবিধানে বর্তমানে যে 25টা পার্ট, সেগুলোই আমাদের আলোচ্য বিষয়। 25টা পার্টের মধ্যে আমি তোমাদের আগের দিন যে 5টা পার্ট বলে দিয়ে গেছিলাম, আমি পার্ট 6 থেকে করাবো। পার্ট 6 এর রয়েছে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকার। কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, যেগুলো প্রশ্ন আসে জাস্ট সেগুলো মনে রাখুন। 152 থেকে 237 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এই স্টেট গভর্নমেন্টকে আমি কয়েকটা ভাগে ভাগ করে দিয়েছি। এর মধ্যে রয়েছে জেনারেল, ফার্স্ট ভাগ, যেটা মানে চ্যাপ্টার একটা। জেনারেল কোন চ্যাপ্টারে, মানে জেনারেল রয়েছে 152 নম্বর আর্টিকেল। জেনারেলের মধ্যে জাস্ট ভারত একটা রাজ্যের সংজ্ঞা সম্পর্কে বলা আছে, মানে ডেফিনেশন অফ এ স্টেট। দ্য এক্সিকিউটিভস রয়েছে পার্ট সেকেন্ড চ্যাপ্টারে। এক্সিকিউটিভ কারা কারা? রাজ্যের এক্সিকিউটিভ হচ্ছেন কারা না, গভর্নর, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ মুখ্যমন্ত্রী, মন্ত্রী পরিষদ, সেই সঙ্গে অ্যাডভোকেট জেনারেল। ওকে, এনারা হচ্ছেন রাজ্যের এক্সিকিউটিভ। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করবো। গভর্নর এবং সিওএম এবং সিএম, সেই সঙ্গে আমরা অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলোই করবো, মানে পরপর আলাদা আলাদা চ্যাপ্টার হবে এদের জন্য। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো, তোমাদের ভীতি দূর হয়ে যাবে পলিটিক্স সম্পর্কে। ওকে, দ্য স্টেট লেজিসলেচার নেক্সট 168 থেকে 212 নম্বর আর্টিকেল, অর্থাৎ রাজ্য আইনসভা। কেন্দ্র আইনসভা যেমন পার্লামেন্ট, দুটো হাউস, আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউস রাজ্যসভা, লোয়ার হাউসকে বলা হয় লোকসভা। সেরকম এরও দুটো হাউস রয়েছে, আপার হাউস, লোয়ার হাউস। আপার হাউসকে বলা হয় বিধান পরিষদ, লোয়ার হাউসকে বলা হয় বিধানসভা। তো বিধান পরিষদ সমস্ত রাজ্যে নেই, বিধান পরিষদ গুটি কয়েক রাজ্যে রয়েছে। বিধানসভা কিন্তু সমস্ত রাজ্যেতেই রয়েছে। সো ম্যাক্সিমাম রাজ্যগুলো ইউনিক্যামেরাল, মানে একটাই কক্ষ। লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য গভর্নর, অর্থাৎ গভর্নর বা রাজ্যপালের আইনি ক্ষমতা। আইনি ক্ষমতা কোনটাকে বলা হয় না, গভর্নর অর্ডিন্যান্স জারি করতে পারেন। অর্ডিন্যান্স অর্থাৎ অধ্যাদেশ জারি করা। তো অর্ডিন্যান্স কি? অর্ডিন্যান্স জারি করা বলতে আমরা কি বুঝি, কখন জারি করতে পারেন, আমরা কিন্তু পরে এই বিষয়ে গভর্নরের ক্লাসে আলোচনা করব। তো মনে রাখবে, লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য গভর্নর খুব ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষায় আসে যে কত নম্বর আর্টিকেলে গভর্নরের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা উল্লেখ করা হয়েছে। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ দ্য গভর্নর, দ্যাট ইজ আর্টিকেল 213। নেক্সট আর দুটো যে সাবপার্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট। হাইকোর্ট তো আমরা জানি ডেফিনেটলি স্টুডেন্টস, যে হাইকোর্ট আমাদের রাজ্যের সর্বোচ্চ কোর্ট, যেটা 214 থেকে 232 নম্বর আর্টিকেলের মধ্যে আলোচনা করা হয়েছে। সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে পড়ে জেলা কোর্ট, মুন্সিপ আদালত, আমাদের যেগুলোকে বলা হয় সিভিল কোর্ট। ওকে, সেগুলো কিন্তু সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে পড়ছে। দেওয়ানি কোর্ট, ফৌজদারি কোর্ট, এক্সেট্রা এক্সেট্রা। আমি পরে আলোচনা করবো সাবঅর্ডিনেট কোর্ট সম্পর্কে, যেটা 233 থেকে 237 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। এই টোটাল গেল পার্ট 6। ওকে স্টুডেন্টস, এরপর আমরা পার্ট 7 নিয়ে আলোচনা করছি। সো স্টুডেন্টস, পার্ট 7 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতবর্ষের সংবিধানে পার্ট 7 এখন নেই। পার্ট 7টা ডিলিট করে দেওয়া হয়েছে। কেন ডিলিট করে দেওয়া হয়েছে না, পার্ট 7-এ যে বিষয়টা অন্তর্ভুক্ত ছিল, সেই বিষয়টা হচ্ছে পার্ট 7 ডিল উইথ পার্ট বি স্টেটস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিছু কিছু অঞ্চল ছিল, ঠিক আছে, যেগুলোকে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডিতে ভাগ করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে পার্ট সি এবং পার্ট ডিতে যে সমস্ত অঞ্চলগুলোকে রাখা হয়েছিল, সেই অঞ্চলগুলো ডেফিনেটলি ম্যাক্সিমামই এখন আমাদের ইউনিয়ন টেরিটরি হিসাবে রক্ষা পেয়েছে। তো পার্ট বি স্টেট, পার্ট এ, পার্ট সি, পার্ট ডি, এগুলো কিন্তু বর্তমানে আর নেই। এ বি সি ডি এই পার্টগুলোকে এখন মুছে দেওয়া হয়েছে। যেহেতু এ বি সি ডি ক্যাটাগরির স্টেট কোনগুলো ছিল সেই সময় এ বি সি ডি ক্যাটাগরিতে, আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি চ্যাপ্টারটা যখন তোমাদের পড়াবো তখন আমি আলোচনা করব। তো এখন যেহেতু পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি নেই, তাহলে এই আর্টিকেল এবং এই পার্টকে রাখার কোনো মানে হয় না। সো এই পার্টটা ডিলিট করে দেওয়া হয়েছে ভারতের সংবিধান থেকে। প্রশ্ন আসে যে পার্ট 7 কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধান থেকে ডিলিট করা হয়েছে? দ্যাট ইজ 7 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 7 ভারতের সংবিধানের 7ম সংবিধানিক সংশোধন আইন, যেটা হয়েছিল 1956 সালে, পার্ট 7কে ডিলিট করে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা পার্ট 8। স্টুডেন্টস, পার্ট 8 এর মধ্যে দ্য ইউনিয়ন টেরিটরি নিয়ে আলোচনা হয়েছে। ব্রিটিশরা যখন ভারতে শাসন করত তখন কিছু কিছু জেলাকে ব্রিটিশরা শিডিউল্ড ডিস্ট্রিক্ট হিসাবে ঘোষণা করেছিল, অর্থাৎ সেগুলোকে তফসিলি জেলা বলতো। পরে সেই জেলাগুলোকে চিফ কমিশনার্স প্রভিন্স বলা হতো। চিফ কমিশনার্স প্রভিন্স। পরবর্তীকালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করলো, অ্যাট দ্য টাইম
দ্যাট ইজ 1950-51 অনওয়ার্ড, তখন ভারতবর্ষে যে রাজ্যগুলো, যে ওই কমিশনার প্রভিন্স যেগুলো ছিল, সেগুলোকে পার্ট সি এবং পার্ট ডি এর মধ্যে রাখা হয়েছিল। আমি একটু আগে তোমাদের বললাম পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি কিছু কিছু রাজ্য ছিল। তো পার্ট সি এবং পার্ট ডি এর মধ্যে যে সমস্ত প্রভিন্সগুলোকে রাখা হয়েছিল সেগুলোই পরবর্তীকালে ইউনিয়ন টেরিটরি হিসেবে রক্ষা পায়। আমাদের এই সাবজেক্ট মানে এই চ্যাপ্টারটা মোটামুটি রকম ভাবে পড়তে হবে যে একটা ইউনিয়ন টেরিটরির জুরিসডিকশন কি রকম, একজন ইউনিয়ন টেরিটরিকে কারা শাসন করে। যেমন আমাদের গভর্নর বলে একজন আছেন, রাজ্যপাল। ইউনিয়ন টেরিটরিতে গভর্নর কেউ হয় না, ইউনিয়ন টেরিটরিতে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়, তাকে লেফটেন্যান্ট গভর্নরও বলা যেতে পারে। কোনো কোনো ইউনিয়ন টেরিটরিতে লেফটেন্যান্ট গভর্নর বলা হয়, কোনো কোনো ইউনিয়ন টেরিটরিতে তাকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রক্ষা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা ইউনিয়ন টেরিটরি সম্পর্কে আলোচনা করবো এই পার্টে 239 থেকে 242 নম্বর আর্টিকেল। জাস্ট এখান থেকে মনে রাখবে একটা জিনিস, কোন পার্টে রয়েছে, কোন আর্টিকেলে রয়েছে। ওকে, নেক্সট পার্ট আমরা চলি। নেক্সট যে দুটো পার্ট আমরা স্টুডেন্ট লিখেছি, পার্ট 9, পার্ট 9 এর দিয়ে। পার্ট 9 এ রয়েছে পঞ্চায়েত। পঞ্চায়েতকে আমরা তো জানি লোকাল গভর্নমেন্ট বলা হয়, তাই না? লোকাল রুরাল গভর্নমেন্ট, যেহেতু পঞ্চায়েত গ্রামে রয়েছে এই জন্য রুরাল গভর্নমেন্ট বলা হয় থাকে। পঞ্চায়েত কত থেকে কত নম্বর আর্টিকেলে? 243 থেকে 243 ও, নট 0 ও, 243 ও আর্টিকেলের মধ্যে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা রয়েছে। স্টুডেন্টস একটা কথা মনে রাখবে, এই পঞ্চায়েতটাকে পরে সাংবিধানিক করা হয়েছিল, কনস্টিটিউশনালাইজ করা হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল 1992 সালে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতবর্ষের সংবিধানে এই পঞ্চায়েত কথাটাকে সাংবিধানিক করা ছিল, ভারতের সংবিধানে ইনক্লুড করা হয়েছিল। তো প্রশ্ন অনেক সময় আসে, কততম সংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েতকে ভারতবর্ষের সংবিধানে ইনক্লুড করা হয়েছে? 73তম সংবিধান সংশোধনী আইন 1992। আমরা পরে আলোচনা করব ভারতের সংবিধানে যে শিডিউল গুলো রয়েছে, 12টা টোটাল শিডিউল রয়েছে, তো পরে আলোচনা করব। 12টা শিডিউলের মধ্যে 11 নম্বর শিডিউলে পঞ্চায়েত সম্পর্কে আলোচনা হচ্ছে। কত নম্বর শিডিউল? 11 নম্বর শিডিউল। ওকে, মনে রাখবে স্টুডেন্ট, প্রায় পরীক্ষায় আছে কত নম্বর শিডিউলে পঞ্চায়েত রয়েছে। এবং যদি বলে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 11 নম্বর শিডিউলটাকে ঢোকানো হয়েছে, তাহলে কিন্তু অ্যান্সার এটাই হবে, 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। পরে চলে আসছি পার্ট 9 এর এ। এই এটা দেখে পরিষ্কার বুঝতে পারছি যে পরে জায়গা ছিল না, 10, 11, 12, 13 এগুলো সব তো কভার হয়ে গেছে, মানে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা বিষয় তো ইনক্লুড হয়ে গেছে, তাহলে এটা পরে আমাদের ঢোকানো হয়েছে নিশ্চয়ই, ওই জন্য 9 এর এ করে দেওয়া হয়েছে। এই মিউনিসিপ্যালিটিটাও কিন্তু পরে ইনক্লুড করা হয়েছে, যেহেতু পঞ্চায়েত 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আমরা দেখলাম, আর মিউনিসিপ্যালিটিটা 74তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 74। কিন্তু সালটা 1992 সালে এটাকে কনস্টিটিউশনালাইজড করা হয়েছিল। মিউনিসিপ্যালিটি কত থেকে কত নম্বর আর্টিকেল না? 243 পি থেকে, ওয়েতে এখানে শেষ হয়েছে, ওয়ের পর পি, পি থেকে 243 জেড জি, মানে জেড এ, জেড বি, জেড সি, জেড ডি এরকম ভাবে হতে থাকবে। ক্লিয়ার? সো 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে মিউনিসিপ্যালিটিকে ভারতের সংবিধানে ইনক্লুড করা হয়েছে। পঞ্চায়েতকে 11 নম্বর শিডিউলে রাখা হয়েছে, মিউনিসিপ্যালিটি লাস্ট শিডিউলে রাখা হয়েছে, 12 নম্বর শিডিউলে। কত নম্বর শিডিউলে স্টুডেন্ট? 12 নম্বর। সে প্রশ্ন একই আসতে পারে যে 12 নম্বর শিডিউলকে কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ইনক্লুড করা হয়েছে? না, 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার মানে বুঝতে পারছো, প্রথম 8টা শিডিউল ছিল, এইভাবে কিন্তু 9, 10, 11, 12 পর পর ঢোকানো হয়েছে। ওকে, তাহলে 11 এবং 12 শিডিউলটাও আমরা এই মুহূর্তে মুখস্থ করে নিতে পারবো। নেক্সট পার্টে আমরা যাচ্ছি। তো নেক্সট পার্টে রয়েছে পার্ট 9B এবং পার্ট 10। দেখো 9B, এটা দেখেও মনে হচ্ছে কি পরে ইনক্লুড করা হয়েছে, তাই না? 9A, 9B দুটো ইনক্লুডেড। তো এটা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনক্লুড করা হয়েছে? না, পার্ট 9B, যেটার বিষয়বস্তু হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি সম্পর্কে আলোচনা। সমবায় সমিতি সম্পর্কে আইডিয়া সবার মোটামুটি আছে, এটা একটা চ্যাপ্টার, যদি সেটা পরে পড়িয়ে দেবো। তো কোঅপারেটিভ সোসাইটির ফাংশন, কোঅপারেটিভ সোসাইটির ফরমেশন ইত্যাদি সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারটাই বলা আছে, যেটা 243 এর জেড এইচ থেকে, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে আমরা দেখলাম মিউনিসিপ্যালিটি কতই শেষ হলো, জেড জি তে শেষ হয়েছে, তাহলে জেড এইচ থেকে শুরু হচ্ছে, তাহলে 243 জেড এইচ থেকে 243 জেড টি অবধি কোঅপারেটিভ সোসাইটি। এই কোঅপারেটিভ সোসাইটিটা মনে রাখবে 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একদম শেষের দিকে যোগ করা হয়েছে। কত সালে? না, 2011 সালে। 2011 সালের 97তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই পার্টটা ইনক্লুড করা হয়েছে ভারতের সংবিধানে। নেক্সট পার্ট, পার্ট 10, যেটার মধ্যে কি বিষয়বস্তু রয়েছে না, দ্য শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াস।
শিডিউল মানে তফসিলি এবং উপজাতি সংক্রান্ত এরিয়াগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ফর্মিং অফ অটোনমাস স্টেট, স্বয়ংক্রিয় রাজ্য তৈরি করার ফরমেশন, রাজ্য ফরমেশন করা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে কিন্তু এই দুটো পার্টে আলোচনা করা হয়েছে। শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া সম্পর্কে আলোচনা হয়েছে 244 থেকে 244 এর আর্টিকেলে। যদি প্রশ্ন আসে যে শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া মানে এই যে পার্টটা, এই পার্টটা কত নম্বর পার্টের মধ্যে রয়েছে না পার্ট 10, তাহলে এই শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া কত নম্বর পার্টে? পার্ট 10। কোঅপারেটিভ সোসাইটি কত নম্বর পার্টে? পার্ট 9 এর বি। কত থেকে কত আর্টিকেল, কতখানা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। ওভারঅল এখান থেকে আমরা তিনখানা কোশ্চেন কিন্তু অলরেডি একটা অংশ থেকে পেয়ে যাচ্ছি। তো এগুলো বেসিক জায়গা, এগুলো আগে মুখস্থ করতে হবে, কারণ ম্যাক্সিমাম পরীক্ষায় যেগুলো লো লেভেলের পরীক্ষা, একটু লো লেভেল আই মিন রেলের যেগুলো গ্রুপ ডি বা গ্রুপ সি এর পরীক্ষা, এগুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেন দেয় লোডিং। ডিপ লেভেলের কোশ্চেন অতটা দেবে না। আমরা ডিপ লেভেলে প্রবেশ করবো পরের ভিডিওগুলোতে। নেক্সট পার্টে আমি চলে যাব। নেক্সট পার্ট 11। পার্ট 11 এ রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক, সেন্ট্রাল স্টেট রিলেশনস। সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে তিন ধরনের সম্পর্ক বেসিক্যালি হয় স্টুডেন্টস। একটা লেজিসলেটিভ সম্পর্ক হয়, দ্যাট ইজ আইনি ক্ষমতা, আর একটা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ক্ষমতা, আর একটা অর্থনৈতিক ক্ষমতা, ফিনান্সিয়াল রিলেশনশিপ। লেজিসলেটিভ রিলেশনশিপ রয়েছে 245 থেকে 255 নম্বর আর্টিকেলের মধ্যে। সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ পার্ট 11 খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, প্রায় প্রশ্ন আসে যে পার্ট 11 এটা নিয়ে প্রশ্ন হয় যে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 11 এ রয়েছে। কত থেকে কত আর্টিকেলের মধ্যে রয়েছে? 245 টু 263 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ একটা লেজিসলেটিভ রিলেশনশিপ, যেটা 245 থেকে 255 নম্বর পার্ট আর্টিকেলের মধ্যে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, যেটা 256 থেকে 263 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। আর ফিনান্সিয়াল রিলেশনশিপটা পরের এটা আসছি, ফিনান্সিয়াল রিলেশনশিপ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল স্টেট পার্ট 11 এর মধ্যে দুটো রিলেশনশিপ নিয়ে কথা বলা আছে, একটা হচ্ছে লেজিসলেটিভ রিলেশনশিপ আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ। ঠিক আছে স্টুডেন্ট, এবার নেক্সট পার্টে আমরা আলোচনা করি ফিনান্সিয়াল রিলেশনশিপটা নিয়ে। সো আমরা নেক্সট পার্ট 12 আলোচনা করব। সো স্টুডেন্ট পার্ট 12 এর মধ্যে যেটা রয়েছে ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট এন্ড সোর্স। ফিনান্স মিন্স ফিনান্সের মধ্যেই কিন্তু কেন্দ্র রাজ্যের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সম্পর্ক, ফিনান্সিয়াল রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট। ফিনান্স এই টোটাল যে পার্ট 12 এর রয়েছে ফিনান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সোর্স। সোর্স মানে মামলা মোকদ্দমা ইত্যাদি, কন্ট্রাক্ট মানে চুক্তি, প্রপার্টি মানে সম্পত্তি। এই সম্পর্কিত ব্যাপারগুলো কিন্তু 264 থেকে 300 এই আর্টিকেলের মধ্যে আমরা ইনক্লুড করতে পেরেছি। তো এটাকে আমি টোটাল 4টে চ্যাপ্টারে ভাগ করে দিয়েছি। দেখো 4টে চ্যাপ্টার বলতে ফিনান্স বলে যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে ফিনান্স বলতে কি না, ফিনান্স বলতে কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্কটা বেসিক্যালি এখানে বিবৃত করা আছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, ফিনান্সিয়াল রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, that consists of the articles 268 to 293, 268 থেকে 293 অবধি আর্টিকেলের মধ্যে এটা রয়েছে। বাট 264 থেকে 267 অবধি যে আর্টিকেলগুলো, তাতে ফিনান্স সম্পর্কিত আরো কিছু বিশেষত্ব বা তথ্য রয়েছে। সো ফিনান্স 264 থেকে 291। বড়ই কেন্দ্রও কিছু ধার করে, রাজ্যও ধার করে, এই দুটো ধার করা, কেন্দ্রের ধার করা 292, রাজ্যের ধার করা 293, দুটো আর্টিকেলে ইনক্লুড করা হয়েছে। এই টোটালটা নিয়ে কিন্তু স্টুডেন্টস দ্য ফিনান্সিয়াল রিলেশনশিপ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট, কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, এই দুটো অংশকে নিয়ে আমরা তৈরি করেছি। ওকে, সো নেক্সট যে পার্ট, যে সাব পার্টটা, প্রপার্টি, কন্ট্রাক্টস, রাইট অ্যান্ড লিয়াবিলিটিজ অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের যে রাইটস রয়েছে, অধিকার, লিয়াবিলিটি মানে কি দায়বদ্ধতা রয়েছে, প্রপার্টি সম্পত্তি, কন্ট্রাক্ট, গভর্নমেন্টের সম্পত্তি কোনটাকে বলি সেগুলো পরে আমি আলোচনা করব। একটা কোনো প্রপার্টি, যে প্রপার্টির কোনো লিগ্যাল হেয়ার্স নেই, একটা প্রপার্টি একজন ব্যক্তির ছিল, সে মারা গেছে, তার কোনো লিগ্যাল হেয়ার্স নেই, তাহলে সেটা গভর্নমেন্টের প্রপার্টি। একটা প্রপার্টি যেটা ভ্যাকেন্ট অবস্থায় পড়ে আছে, খালি অবস্থায় পড়ে আছে, কেউ কোনো পজিশনে নেই, সেটা গভর্নমেন্টের ভেস্ট হয়ে যাবে, সেটা গভর্নমেন্টের প্রপার্টি। ওকে, সমুদ্রের জল, কন্টিনেন্টাল সেলফ, এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রপার্টি। কখনোই একটা রাজ্য ক্লেম করতে পারে না যে আমি ওই সমুদ্রের ধারে বসবাস করছি, সেটা আমার প্রপার্টি না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রপার্টি। সো এখানে আমরা আলোচনা করতে পারবো, পরে আলোচনা করব যে প্রপার্টি বলতে, সম্পত্তি বলতে কি বোঝাতে চাইছে। তো গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের কন্ট্রাক্ট, গভর্নমেন্ট কি কি চুক্তি করতে পারে, কোনো
ল্যান্ড বা কোনো প্রপার্টি ডিসপোজ করতে বা বিক্রি করার সময় গভর্নমেন্ট চুক্তি করতে পারে, কোনো বাণিজ্যের সময় গভর্নমেন্ট চুক্তি করতে পারে। রাইট অ্যান্ড লিয়াবিলিটিস অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের আরো কিছু রাইট রয়েছে এবং দায়বদ্ধতা রয়েছে। ওকে, সুটস বলতে মামলা মোকদ্দমা ইত্যাদি বোঝায়। ওকে, সো যেমন কারা কারা মোকদ্দমায় আসতে পারবেন না, যেমন একজন রাষ্ট্রপতি যখন তার আসনে থাকেন তখন তার বিরুদ্ধে কিন্তু কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংস বা কোনো রকম সিভিল প্রসিডিংস চলবে না। এগুলো কিছু কিছু এই জায়গায় ইনক্লুড করা হয়েছে, পরে আলোচনা করা হয়। আর একটা আর্টিকেল আমরা খুব ভালোভাবে নজর করতে পারছি 300A। আমি কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল রাইটস পড়ানোর সময় বলেছিলাম যে রাইট টু প্রপার্টি ওটা আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু বর্তমানে ওটা ফান্ডামেন্টাল রাইট নেই। এখন বর্তমানে ওটা কি হয়ে গেছে না, লিগ্যাল রাইট, যেটাকে 300A আর্টিকেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে, যেটা এখন বর্তমানে পার্ট 12 রয়েছে। প্রায় প্রশ্ন আছে যে রাইট টু প্রপার্টি কোন পার্টে রয়েছে বর্তমানে, না পার্ট 12 রয়েছে, যেটাকে 300A আর্টিকেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে রাইট টু প্রপার্টি। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের পার্ট 12। এবার আমরা যাবো পার্ট 13 এ। স্টুডেন্টস, আমি এখানে দুটো পার্ট লিখেছি, পার্ট 13 এন্ড পার্ট 14। পার্ট 13 টা কি না, পার্ট 13 এ রয়েছে ট্রেড, কমার্স এন্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পর্কিত আলোচনা রয়েছে। ঠিক আছে, কোনো কোনো ব্যবসার উপর পার্লামেন্ট কিভাবে বিধিনিষেধ আরোপ করেন, সমস্ত কিছু আমরা এই বিষয়ের মধ্যে আলোচনা করব। যদিও এখান থেকে সেরকম বিশেষ একটা প্রশ্ন হয় না, কিন্তু আমাদের জাস্ট মনে রাখতে হবে যে কোন পার্টে ট্রেড, কমার্স এন্ড ইন্টারকোর্স উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া রয়েছে এবং কত নম্বর মধ্যে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। নেক্সট যে পার্টটা রয়েছে পার্ট 14, যার মধ্যে রয়েছে সার্ভিসেস আন্ডার ইউনিয়ন এন্ড স্টেট, কেন্দ্র এবং রাজ্যের আন্ডারে যে চাকুরিগুলো রয়েছে, সার্ভিসগুলো রয়েছে, সেই সম্পর্কে আলোচনা, যেটা 308 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে। খুব ইম্পর্টেন্ট, প্রায় প্রশ্ন আছে যে পার্ট 14 তে কি রয়েছে। পার্ট 14 এর মধ্যে সার্ভিস সম্পর্কে আলোচনা রয়েছে এবং কত থেকে কত আর্টিকেল, 308 থেকে 323। কি কি সার্ভিস হয় আমাদের, তো সেই সার্ভিস সম্পর্কে আলোচনা রয়েছে 308 থেকে 314 নম্বর আর্টিকেলের মধ্যে। কি কি চাকুরি রয়েছে এবং তার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়, তার টার্ম কি হয়, চাকুরির শর্ত কি কি, তার মেয়াদ কি, কি করলে পদচ্যুতি হবে আর কি করলে পদোন্নতি হবে, এটসেট্রা এটসেট্রা, সমস্ত কিছু এর মধ্যে আলোচনা রয়েছে। এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা পরীক্ষায় প্রায় আমরা লক্ষ্য করি, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল পরীক্ষাতে প্রায় দেখা গেছে এসেছে, 312 নম্বর আর্টিকেল। এর মধ্যে পড়ছে 312 নম্বর আর্টিকেল অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিস সম্পর্কে আলোচনা আছে, অল ইন্ডিয়া সার্ভিস। ক্লিয়ার? এইটা আমি দুটো ভাগে ভাগ করেছি এই পার্টটা অফ সার্ভিসেস। একটা হচ্ছে পিএসসি, পিএসসির মধ্যে দুটো অংশ আমরা পড়বো যখন পিএসসি চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে ইউপিএসসি, ওটা আলাদা ভিডিও দেবো, আর এসপিএসসি অর্থাৎ স্টেট পাবলিক সার্ভিস কমিশন আলাদা ভিডিও দেবো। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে যে আইপিএস, আইএস এই সমস্ত পরীক্ষাগুলো আমরা আইএস অফিসার, আইপিএস অফিসার ওই ইউপিএসসি পরীক্ষা নেয়। তাহলে ইউপিএসসি এবং পিএসসি চেয়ারম্যান, মেম্বার হতে গেলে কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার, তা কি করলে তুমি ওই পদ থেকে বা পদচ্যুতির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়বো। পিএসসি দুটো ভাগ, ইউপিএসসি আর এসপিএসসি, যেটা 315 থেকে 323 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। ক্লিয়ার হলো স্টুডেন্টস? নেক্সট পার্টে আমরা চলে যাব। স্টুডেন্টস, পরের যে পার্টটা দেখছি পার্ট 14 এর এ, এটাও কিন্তু পরে ইনক্লুড করা হয়েছে। 14 এ আছে, এটা 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে, অর্থাৎ 1976 সালের 42তম সংবিধান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ, 42তম সংবিধানী সংশোধনী আইন, 42nd সংবিধানী সংশোধনী আইনের মাধ্যমে এটা ইনক্লুড করা হয়েছে। ট্রাইব্যুনাল কি? হ্যাঁ, ট্রাইব্যুনাল কথাটার অর্থ হচ্ছে, ধরো তুমি চাকরি করছো, বিএসসির আন্ডারে কোনো একটা চাকরি করছো, সেক্ষেত্রে কোনো ডিসপিউট দেখা দিল, কোনো একটা প্রবলেম হলো, সেই প্রবলেমটার ফয়সালা কে করবে না, ট্রাইব্যুনাল করবে। কোন করবে না, তুমি যদি স্টেট পিএসসির আন্ডারে কাজ করো, তোমার ফয়সালা করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তুমি যদি ইউপিএসসির আন্ডারে কোনো চাকরি করো, তোমার কিন্তু ফয়সালা করবে কে না, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি করছো, তোমার ফয়সালা করবে সিএটি, আর তুমি যদি স্টেট গভর্নমেন্টের কোনো চাকরি করো, সেই ফয়সালাটা করবে কিন্তু এসএটি, স্যাট যেটাকে বলি। স্যাট আমরা প্রায় শুনে আসছি, আমরা শুধু জানিও স্যাট সম্পর্কে কিছুটা। তো ট্রাইব্যুনাল দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আর একটা হয় ট্রাইব্যুনাল ফর আদার্স ম্যাটার। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল দুই ধরনের হয়, একটা সিএটি, এটা স্যাট। ওকে, তাহলে সিএটি হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ আর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ। সেন্ট্রালের চাকরি করলে যে ডিসপিউট দেখা যাবে, সেই ফয়সালাটা কে করবে না, তোমার
সিএডি করবে, অ্যাডজুডিকেশন অফ ডিসপিউটস রিগার্ডিং সাম সার্ভিসেস, দ্যাট ইজ ক্যাট করবে। স্যাট কি করবে? স্টেট গভর্নমেন্টের চাকরি করছো সেক্ষেত্রে ফয়সালা করবে। চাকরি তোমার বিভিন্ন হতে পারে, পাবলিক সার্ভিস তুমি করতে পারো, কোনো লোকাল বডিতে চাকরি করতে পারো, ডেফিনেটলি তোমার চাকরি বিভিন্ন হতে পারে। সো আদার ম্যাটারে ট্রাইব্যুনাল কি হয় না, ট্যাক্সেশনের ব্যাপারে, ফুড স্টাফের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে যে সমস্ত ফয়সালাগুলো বা যে সমস্ত ডিসপিউট, সেই ডিসপিউটগুলো ফয়সালা করবে কিন্তু ট্রাইব্যুনাল ফর আদার্স। অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া যে সমস্ত কিছু কিছু আরো ব্যাপার রয়েছে সেই ব্যাপারে ডিসপিউট লক্ষ্য করা গেলে কিন্তু ট্রাইব্যুনাল ফর আদার্স ম্যাটার, এই ধরনের ট্রাইব্যুনালও রয়েছে। ফুড স্টাফ সংক্রান্ত ট্যাক্সেশন, তুমি ট্যাক্স ঠিকঠাক দিচ্ছ না, ঠিক আছে, বা তোমার ট্যাক্স কোনো ব্যাপারে তোমার ট্যাক্স খুব বেশি হয়েছে, সেটা তুমি ডিসপিউটস লক্ষ্য করা গেছে, সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল দেখবে এই ব্যাপারটা। ওকে, ট্যাক্স সংক্রান্ত ব্যাপার। নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। নেক্সট যে দুটো পার্ট আমরা স্টুডেন্টস লিখেছি, পার্ট 15, 16। পার্ট 15 হচ্ছে ইলেকশন। ইলেকশন সংক্রান্ত ব্যাপার বলতে এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এসবের ইলেকশন, লোকসভার ইলেকশন, বিধানসভার ইলেকশন, এই সমস্ত ইলেকশনের ব্যাপারে কারা কারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন। এখানে তো আমরা জানি 18 বছর বয়স হলেই আমরা ভোট দিতে পারবো। সো এই চ্যাপ্টারের মধ্যে এগুলো ইনক্লুড করা হয়েছে যে 18 বছর হলে তুমি ভোট দিতে পারবে, বা তুমি কোন জাতির লোক, তুমি মেল না ফিমেল, তুমি কোন বর্ণের লোক, এইসব দেখা হবে না, তুমি কিন্তু ভোট দিতে পারবে, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভোট দান করতে পারবে। এই সংক্রান্ত ব্যাপারগুলো ইলেকশনের মধ্যে বলা আছে। এবং এই ইলেকশনের মধ্যে একটা কথাও বলা আছে যে ইলেকশন কমিশন বলে একটা বডি থাকবে যিনি ইলেকশন সম্পর্কে সমস্ত কিছু দেখাশোনা করবেন। অর্থাৎ ইলেকশনের তিনি সিম্বল বিতরণ করতে পারেন, ইলেকশন কিভাবে হবে, কিভাবে ইলেকশন প্রসিডিওর, ইলেকশন ক্যাম্পেইন হবে, ইলেকশন রেজাল্ট কিভাবে বের করা হবে, ইলেকশনের যে সমস্ত মেশিনারিগুলো আছে সমস্ত কিছু কিন্তু ইলেকশন কমিশনের অধীনে, ইলেকশন কমিশন দেখাশোনা করবেন। মানে ইলেকশনের যে ব্যাপারটা সেটা সমস্ত কিছু ইলেকশন কমিশন নিষ্পত্তি করবেন, ডিসপোজ করবেন। এটা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই রয়েছে। ওকে, অ্যাকচুয়ালি ইলেকশন কমিশন সম্পর্কে আলোচনা রয়েছে 324 নম্বর আর্টিকেলে। ইলেকশন কমিশন এটা পরীক্ষায় প্রায় আছে। ইলেকশন কমিশন কোন আর্টিকেলে রয়েছে? ইলেকশন কমিশন দ্যাট ইজ 324 নম্বর আর্টিকেল। পরের যে পার্ট 16 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ স্পেশাল প্রভিশন রিলেটিং টু সার্টেন ক্লাসেস। কিছু কিছু ক্লাস কোনগুলো বলতে পারি না, সার্টেন ক্লাস যেমন এসটি, এসসি, আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস, ওবিসি, এদের সম্পর্কে কিছু কিছু স্পেশাল প্রভিশন রয়েছে। স্পেশাল প্রভিশন মানে প্রভিশন কথাটার অর্থ বিধান। কি কি স্পেশাল প্রভিশন থাকতে পারে না, সংরক্ষণ থাকতে পারে, চাকুরির ক্ষেত্রে সংরক্ষণ থাকতে পারে, পড়াশোনার ক্ষেত্রে অনুদান হতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে তুমি প্রতিনিধিত্বের জন্য তোমার একটা রিজার্ভেশন থাকতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে এই পার্টে। এই পার্টটা কত থেকে কত নম্বর আর্টিকেলে না, 330 থেকে 342 নম্বর আর্টিকেলে। এই পার্টে আরো বলা হয়েছে যে এসটি এবং এসসিদের জন্য কমিশনও গঠন করতে হবে। ঠিক আছে, কি না, ন্যাশনাল কমিশন, জাতীয় কমিশন গঠন করতে হবে। ন্যাশনাল কমিশন অফ এসটি, ন্যাশনাল কমিশন অফ এসসি গঠন করতে হবে। তো সমস্ত কিছু প্রভিশন কিন্তু এই চ্যাপ্টারটার মধ্যে আমরা পড়ব। ওকে, নেক্সট পার্টে আমরা চলে যাব। এরপর দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেটা পার্ট 17 এ রয়েছে। পার্ট 17 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা হয়েছে। এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা দেখবো 343 থেকে 351 নম্বর আর্টিকেলের মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা রয়েছে। এটা আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন। ইউনিয়ন মানে কেন্দ্রের ভাষা কি হবে, অর্থাৎ ইংলিশকে যে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে মনোনীত করা হয়েছে, তার ক্ষেত্রে কি কি প্রভিশন ছিল, বা কিভাবে কোন কত সালে এটা করা হয়েছে ইত্যাদি আমরা কিন্তু এর মধ্যে পড়বো। যাই হোক, 343 থেকে 44 নম্বর আর্টিকেলে ইউনিয়নের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, নেক্সট বলা হয়েছে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভাষা হতেই পারে, মেবি মাদার টাং। সো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা রয়েছে। এবং এখানে আরেকটা কথাও বলা হয়েছে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রাজ্যের বিভিন্ন হতেই পারে। ওকে, সো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাংলা, বিভিন্ন রাজ্যে বিভিন্ন। সো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা এখানে করা আছে। নেক্সট যেটা আছে ল্যাঙ্গুয়েজ ফর সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। সুপ্রিম কোর্ট সবসময় ইংলিশ ভাষাতেই কিন্তু আমাদের বিচার বা কোনো অর্ডার ইত্যাদি কিন্তু ইংলিশেতেই আমাদের কাছে পেশ করেন। কিন্তু হাইকোর্ট কিন্তু কনসার্ন যে হাইকোর্ট, যে রাজ্যের হাইকোর্ট, সেই রাজ্যের হাইকোর্ট দেখতে হবে যে হাইকোর্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো আমাদের কাছে অর্ডার এবং বিভিন্ন ধরনের ডিক্রি জারি করেন, ঠিক কথায়, কিন্তু অনেক সময়
যারা অর্থাৎ হিন্দি ল্যাঙ্গুয়েজেও কিন্তু হাইকোর্ট এটা করতে পারে। ওকে, বা কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে হাইকোর্ট করে অনেক সময়। ওকে, সো আমাদের দেখতে হবে ল্যাঙ্গুয়েজ অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ভাষাটা ইংলিশ, কিন্তু হাইকোর্টের ভাষাটা সবসময় ইংলিশ নাও হতে পারে। হাইকোর্ট যদি কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কোনো ডিক্রি বা কোনো অর্ডার জারি করে, তার অবশ্যই ইংলিশ ট্রান্সলেশনটা দেওয়া থাকবে। ওকে, নেক্সট স্পেশাল ডিরেক্টিভ। স্পেশাল ডিরেক্টিভসে দুটো কথা বলা হয়েছে, একটা হচ্ছে হিন্দি ভাষাকে উন্নতি করতে হবে, নেক্সট হচ্ছে যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি, সংখ্যালঘু যারা। লিঙ্গুইস্টিক মাইনরিটি কাকে বলবো না, আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছে, কিছু কিছু ভাষাভাষীর মানুষ খুব কম রয়েছে, দেখা যায় যে ওই ভাষায় খুব কম মানুষ কথা বলে, সেই ভাষাটা আমরা সেই মানুষগুলোকে লিঙ্গুইস্টিক মাইনরিটিস পার্সন বলতে পারি। তো তাদেরকে কিন্তু তাদেরকে গুরুত্ব দিতে হবে। ওকে, এই লিঙ্গুইস্টিক মাইনরিটিদের গুরুত্ব দেওয়াটা আমাদের স্পেশাল ডিরেক্টিভসের মধ্যে পড়ে। সো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 343 থেকে 351 নম্বর আর্টিকেলের মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা রয়েছে। আমরা পরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারে আলোচনা করবো এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যে ইউনিয়নের ল্যাঙ্গুয়েজ কি, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কি, আর সুপ্রিম কোর্ট হাইকোর্টের ল্যাঙ্গুয়েজ কি, ইসি অনেক না হাইকোর্ট হবে। নেক্সট পার্টে আমরা চলে যাব। হ্যালো, এখানে আমি এই 4টে পার্ট লিখেছি, পার্ট 18, 19, 20 এবং 21। পার্ট 18তে রয়েছে ইমার্জেন্সি প্রভিশন। ইমার্জেন্সি কথাটার অর্থ জরুরি অবস্থা। জরুরি অবস্থার এই ধারণাটা আমরা জার্মানি থেকে ধার করেছি। কোথা থেকে? জার্মানি থেকে ধার করেছি। ওকে, এটা প্রশ্ন আসে অনেক সময়। আর এটা 3টে জরুরি অবস্থা আমাদের রয়েছে, যেটা ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা, একটা স্টেট এমার্জেন্সি, আর একটা হয় ফিনান্সিয়াল এমার্জেন্সি। ওকে, ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেলে, স্টেট এমার্জেন্সি 356 নম্বর আর্টিকেলে, স্টেট এমার্জেন্সি এসই, এটা ন্যাশনাল এমার্জেন্সি এনই, আর 360 নম্বর আর্টিকেল হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এবার এর মাঝে যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো আমি এমার্জেন্সি চ্যাপ্টারে বিশদভাবে আলোচনা করব। নেক্সট হচ্ছে মিসলেনিয়াস, আরো বিভিন্ন কিছু বিষয় রয়েছে কনস্টিটিউশনাল বিষয়, যেগুলো 361 থেকে 367 নম্বর আর্টিকেলের মধ্যে আলোচনা করা হয়েছে। আমি আর্টিকেলগুলো পরে করিয়ে দেব। নেক্সট আছে অ্যামেন্ডমেন্ট, সংবিধানের সংশোধনী। এতগুলো সংশোধনের কথা আমি বললাম, যে এত সংবিধান সংশোধনী আইনে এটাকে যোগ করা হয়েছে, এটাকে যোগ করা হয়েছে। সো অ্যামেন্ডমেন্ট কথাটার অর্থ হচ্ছে সংবিধান সংশোধন, যেটা সাউথ আফ্রিকা থেকে ধার করা হয়েছে। কোথা থেকে? এসএ, মানে সাউথ আফ্রিকা থেকে। সাউথ আফ্রিকা থেকে আমরা ধার করেছি অ্যামেন্ডমেন্টের ধারণাটা, যেটা 368 নম্বর আর্টিকেলের মধ্যে ইনক্লুড করা হয়েছে। আর অ্যামেন্ডমেন্টের কি রকম পদ্ধতি, কোন কোন জিনিসকে কিভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়, কাকে কাকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না, ইত্যাদি আমরা এই পাঠে আলোচনা করব। নেক্সট রয়েছে টেম্পোরারি, ট্রানজিশনাল এন্ড স্পেশাল প্রভিশন। টেম্পোরারি মানে কি? অস্থায়ী। ট্রানজিশনাল মানে পরিবর্তনশীল। সো টেম্পোরারি সাময়িক এবং পরিবর্তনশীল কিছু কিছু স্পেশাল প্রভিশন রয়েছে। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম জম্মু এবং কাশ্মীর 370 নম্বর আর্টিকেলে একটা স্পেশাল প্রভিশন ছিল, 370 আর্টিকেলটাকে রিফিল করে দেওয়া হয়েছে, তাই তো? সো এরকম অনেক রাজ্যে, যেমন মহারাষ্ট্র রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, গোয়া রয়েছে, মণিপুর রয়েছে, বিভিন্ন রাজ্যের স্পেশাল প্রভিশন রয়েছে, সেগুলো এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। লাগাতার 370 থেকে শুরু করে 371 এর ABCDতে আলোচনা করা হয়েছে। সো এখানে আমরা পরে এই চ্যাপ্টারের মধ্যে আলোচনা করব কি কি টেম্পোরারি, ট্রানজিশনাল এন্ড স্পেশাল প্রভিশন রয়েছে। বিভিন্ন রাজ্য সম্পর্কে কিছু কিছু স্পেশাল বিধান রয়েছে, সেই বিধানগুলো কি পরে আলোচনা করা হবে। এবার আমি লাস্ট পার্ট আলোচনা করব। স্টুডেন্টস, দ্য লাস্ট পার্ট, পার্ট 22 কনস্টিটিউশনের লাস্ট পার্ট হচ্ছে শর্ট টাইটেল। অর্থাৎ শর্ট টাইটেল, টাইটেল মানে শিরোনাম, অর্থাৎ শর্ট টাইটেল কমেন্সমেন্ট, কবে থেকে কমেন্স হয়েছে, ডেট অফ কমেন্সমেন্ট। অ্যাকচুয়ালি শর্ট টাইটেল আর ডেট অফ কমেন্সমেন্ট, তার কমেন্সমেন্ট কবে থেকে হয়েছে সে সম্পর্কে আলোচনা হয়েছে। কিছু কিছু শিরোনাম তো থাকেই, ছোট শিরোনাম, এই শিরোনামগুলোর কমেন্সমেন্ট কবে থেকে হয়েছে সেই সম্পর্কে আলোচনা রয়েছে। অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি, মানে ভারতবর্ষের সংবিধান যখন অ্যাডপ্ট করা হলো, তারপরে ভারতবর্ষের সংবিধানের একটা হিন্দি ভার্সন অ্যাডপ্ট করা হয়েছিল। তো হিন্দি ভার্সন অ্যাডপ্ট করার পর 1950 সালে যখন হিন্দি ভার্সনটা অ্যাডপ্ট করা হলো, সেখানে একটা নতুন সংবিধান সংশোধন হলো। যে সংবিধান সংশোধনটা যেমন 58 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 1987 সালে 58তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে একটা নতুন আর্টিকেল ইনক্লুড করা হলো ভারতের সংবিধানে, যে আর্টিকেলটা হলো 394 এর এ। এখানে বলা হলো ভারতবর্ষের সংবিধানে হিন্দি ভাষায় যে ভারতবর্ষের সংবিধানটাকে আমরা রচনা করলাম, সেটা যেন হিন্দি ভাষায় যে রচনাটা করছি সেটা ইংলিশ ভাষাটা এবং হিন্দি ভাষা, ইংরাজি এবং হিন্দির মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। হিন্দিতে যা লেখা হয়েছে, যেটা লেখা হয়েছে সেটা যেন ইংলিশকে অনুকরণ করে করা হয়, মানে ইংলিশ এবং হিন্দির মধ্যে একটা সামঞ্জস্য থাকবে। ওকে, শুধুমাত্র ভারতের সংবিধানের
কয়েকটা অংশ নয়, ভারতবর্ষের সংবিধানের অ্যামেন্ডমেন্টকেও কিন্তু হিন্দি ভাষাতে আমাদের কি করতে হবে না, হিন্দি ভাষায় ভাষান্তর করতে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে অ্যাড করে 394 এর এ আর্টিকেলে রাখা হলো অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি। অথরিটেটিভ টেক্সট কথাটার অর্থ হচ্ছে হিন্দি ভাষায় ভাষান্তর, সেটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে হয়। পরে আমি আলোচনা করবো এই বিষয়ে। তো স্টুডেন্টস, আমরা এখানে টোটাল 25টা পার্ট আলোচনা করলাম, 22টা তো আমরা দেখতে পাচ্ছি। এবার ওই এ বি সি যেগুলো ছিল ওগুলো একটা করে পার্ট, টোটাল 25টা পার্ট আমরা আলোচনা করলাম। 25টা পার্টে কি কি আছে, কত থেকে কত নম্বর আর্টিকেল, এখান থেকে কিন্তু প্রচুর 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 প্রশ্ন হয়। আমি চেষ্টা করবো তোমাদের একটা এমসিকিউ সেট এই শুধুমাত্র এই আলোচনা থেকে করিয়ে দিতে। ওকে, তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে, প্রত্যেকটা ভিডিও তোমরা পাবে। ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো। ভারতের সংবিধান সম্পর্কে তোমাদের কোনো রকম কোনো ভয় থাকবে না। সো তোমরা ক্লাসগুলো করতে থাকো এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং সুস্থ থাকো, সকলে ভালো থাকো।